আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। রাত ৯টা বাজে। আমি রাজ নির্জন শহরের গলি দিয়ে একাই হেঁটে চলছি, আর সামনে পা বাড়াতেও খুব ভয় হচ্ছে। ৬ মাস পর আজ জেল থেকে ছাড়া পেলাম আমি। বাসায় যাচ্ছি। জানি না আমার আপন মানুষগুলো আমার সাথে কেমন ব্যবহার করবে, তবে এইটুকুনি জানি অনেক খারাপ ব্যবহারই করবে। ৬ মাস জেলে থাকলাম, কেউ খোঁজ নেয়নি আমার, শুধু চাচা ছাড়া। আর কেই বা নিবার আছে? নিজের বউ তিশা ছাড়া। তিশা আমাকে ভুল বুঝেছে, এটা আমি জানি, তবে এই ভুল হয়তো কোনো দিন আর ভাঙবেও না, কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই। জেলে থেকে শুনেছি আমি বাবা হতে চলছি, তিশার গর্ভে আমার সন্তান। আর ভেবেছি তিশার আগের মাথায় আমার সন্তানের কোনো ক্ষতি করে বসবে না তো। হয়তো তিশা ওর সন্তানকে আমার সন্তান হিসেবে পরিচয় দিতে দিবে না। কথাগুলো ভাবতে ভাবতে বাসায় এসে গেলাম। দরজার সামনে 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, কলিং বেল বাজানোর সাহস হচ্ছে না। ৭-৫ না ভেবে অবশেষে কলিং বেলটা বাজালাম। চাচিমা, মানে আমার শাশুড়ি মা, দরজা খুলে দিলেন। আমাকে দেখে মুখটা কালো করে চলে গেল। আমি চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম, কিছুই বলতে পারছি না। চোখ দিয়ে পানি পড়ছে, খুব বলতে ইচ্ছে করছে। মা, আমি সেদিন কিছুই করিনি, কেউ আমাকে ফাঁসিয়েছিল, আর আমাকে আবিরই ফাঁসিয়েছিল মা, কিন্তু বলতে পারছি না। একটা অজানা বাধা আমাকে আটকাচ্ছে। আরে রাজ, তুই কখন ছাড়া পেলি? উপরে তাকিয়ে দেখলাম চাচা। চাচা আমাকে জড়িয়ে ধরলেন। ভালো হয়েছে তুই এসেছিস, যা ঘরে যা, তারপর ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো কেমন? আমি অনেকটা ভয় নিয়ে রুমে গেলাম। জানি না তিশা আমার সাথে কেমন করবে। আমি রুমে গিয়ে দেখি তিশা খাটের উপর বসে আনমনে কি যেন ভাবছে। কেমন আছো তিশা? তিশা আমার দিকে তাকিয়ে এতগুলা বকা দিল। তুই আমার রুমে আসছিস কেন? ওই ছোট লোকের বাচ্চা, তোর লজ্জা করে না জেল থেকে এসে আমাকে তোর ওই মুখ আমাকে দেখাতে? তিশা, আমাকে তুমিও ভুল বুঝতেছো, ওই দিন আমি কিছুই করিনি। তুই একটা লুচ্চা ছেলে, তোকে বিশ্বাস করে আমি অনেক বড় ভুল করেছিলাম, আর এখন তার মাসুল দিচ্ছি। তুই আমার চোখের সামনে থেকে দূর হ, তোকে আমি আর বিশ্বাস করতে চাই না। তিশা, আমাদের সন্তানের কথাটা একবার ভাবো তুমি। ওই একদম আমাদের সন্তানের কথাটা একবারও বলবি না। ও শুধু তোর সন্তান, আমার না। পাপ হবে বলে ওকে আজও বাঁচিয়ে রেখেছি। যেদিন ও পৃথিবীতে আসবে তুই তোর সন্তানকে নিয়ে চলে যাবি। আমি তিশার কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। আর চাচিমা এসে যা বললেন তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। রাজ, তুই আমার বাসায় এসেছিস কেন? তোর মুখটাও আমরা দেখতে চাই না। তুই আমাদের কাছে মারা গেছিস, আমার মেয়ে বিধবা হয়ে গেছে। তুই বের হ আমার বাসা থেকে। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। আমি সেদিন কোনো অন্যায় না করলেও সাজানো নাটকের একটা নায়ক হয়েছিলাম, তাই চুপ করে রইলাম। কিন্তু ওই কথাটা শুনতে খুব কষ্ট হলো। আমার মেয়ে বিধবা হয়ে গেছে। আসলেই আমি তিশাকে কষ্ট দিয়ে ফেলেছি। আমি সোফায় শুয়ে ঘুমিয়ে গেলাম। সকালে চাচিমা ডেকে তুললেন, বললেন খেতে আয়। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ইনি কি রাতে আমাকে বকা দিয়েছিলেন? ফ্রেশ হয়ে নাস্তা করেছিলাম। আমার কোনো কাজ নেই, সারাদিন বাসায় বসে আছি। তিশা আমাকে দেখলেই বকা দেয়, তাই তিশার সামনে যাচ্ছি না, ছাদে বসে আছি। ভাইয়া, আমাকে কয়টা অঙ্ক করে দিবে? কথাটা শুনে চমকে গেলাম। পিছন ফিরে দেখি তামিম। যা আসতেছি। তামিমকে অঙ্ক করাচ্ছিলাম, কিন্তু অঙ্ক আর মিলাতে পারছি না। তারপরে উঠে আসলাম, একটু রুমে গেলাম, দেখলাম তিশা কিছু একটা খুঁজছে। কি খুঁজছো তিশা? আমাকে বলো, আমি খুঁজে দেই। ওই ছোট লোকের বাচ্চা, লুচ্চা, তুই আমার সাথে গা ঘেঁষে কথা বলতে আসবি না, তাহলে তোর খবর আছে। তোমার এইভাবে খুঁজতে কষ্ট হবে, তাই বলছি। এমন করে বকা দাও কেন? আমার কষ্ট হলে তোর কি? হাইসে দরদ দেখাতে। এবার আমার খুব রাগ হলো, তাই বললাম, আমি তোমার কথা ভেবে আসিনি, আমি আমার সন্তানের কথা ভেবেই আসছি। কি? তোর সন্তান মানে? ও শুধু আমার সন্তান। আমার সন্তানের দিকে হাত বাড়ালে তোর হাত আমি কেটে দিব। এবার আমি খুব অবাক হলাম। কি মেয়ে রে বাবা! তিশা, তুমি তো কালকে বললে আমার সন্তান আমার মতো খারাপ হবে, ওকে আমাকে দিয়ে দিবে। বের হ আমার রুম থেকে। আমিও বাড়াবাড়ি না করে বের হয়ে আসলাম। আর একটু
মুচকি হেসে দিলাম। এভাবে তিশার বকা শুনে শুনে আমার 7 দিন কেটে গেল। ভাবলাম কিছু একটা করতে হবে, তাই একটা বন্ধুর কাছে গেলাম। আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিবে বলল, সব পেপারস নিয়ে যেতে বলল। পরের দিন ওর কথা মতো গেলাম, আর কাস্টমার সার্ভিসে একটা চাকরিও হলো। চাচা আমার চাকরির কথাটা শুনে অনেক খুশি হলেন। চাচিমা বললেন, তুই যদি কোনো দিনও চাকরি না পাইতিস তবুও আমাদের কোনো দুঃখ ছিল না, কিন্তু আমার মেয়েটাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছিস। চাচা তিশাকে আমার চাকরির কথাটা বলল, ও কিছুই বলল না, চুপ করে চলে গেল। চাচিমার কথাটা শুনে অনেক খারাপ লাগলো। এভাবেই চলে গেল 1 মাস। আজকে বেতন হলো, আমার হাতে টাকা, অনেক খুশি আমি। তখনই পুরনো কথা মনে পড়ল। রাজ সামনের মাসে টিউশনির টাকাটা দিয়ে আমাকে একটা শাড়ি কিনে দিবা? তাই দৌড়ে মার্কেটে গিয়ে একটা নীল শাড়ি কিনলাম তিশার জন্য। তারপর বাসায় আসলাম। তিশা জানালার কাছে বসে আছে। আমি শাড়িটা এগিয়ে দিয়ে তিশাকে বললাম, তিশা এই নাও তোমার শাড়ি। তিশা আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে শাড়িটা নিল। আমি অনেক খুশি হলাম। ভাবছিলাম, কিন্তু আমার এ হাসি বেশি সময় রইল না। তারপর শাড়িটা আমার মুখের উপর ছুঁড়ে মারল। তিশা, এটা কি করলে তুমি? তুই ভাবলি কি করে ফকিরের বাচ্চা, তোর শাড়ি আমি পরবো? আমি শাড়িটা হাতে নিয়ে রেখে দিলাম। ইচ্ছে করছিল কষে একটা মাইট দেই, কিন্তু চাচা নিষেধ করছে। আমি যেন তিশাকে কিছু না বলি, তাই কিছু বললাম না। সন্ধ্যার সময় চাচা আসলেন। চাচাকে বাকি টাকাগুলো বুঝিয়ে দিলাম, এসে ঘুমিয়ে গেলাম। হঠাৎ সজাগ হয়ে কারো ঘুমড়ানোর আওয়াজ শুনলাম। লাইটটা অন করে দেখি তিশার বেড থেকে আওয়াজটা আসতেছে। আমি তিশাকে ডাক দিলাম, কোনো সাড়া নেই। আমি তিশার কাঁধে ঝাঁকি দিতেই তিশা আমাকে একটা থাপ্পড় বসিয়ে দিল। ওই ছোট লোকের বাচ্চা, তুই আমাকে টাচ করলি কেন? তিশা, তুমি কান্না করছিলে তাই আমি আর কিছু বললাম না। হয়েছে, যা এবার। আমি এসে সোফায় শুয়ে শুয়ে পুরনো কথাগুলো ভাবতে লাগলাম। তিশা আমাকে কতটা বিশ্বাস করত, আমি সব নষ্ট করে দিয়েছি। সবাই নিশ্চয়ই ভাবছেন কি এমন খারাপ কাজ করছি, তাই না? তাহলে আসুন ঘুরে আসি পুরনো দিনগুলোতে কি হয়েছিল। বিয়ের পরেও আমি টিউশনি করাতাম। তিশার বেশি চাওয়া ছিল না, শুধু বলতো পেমেন্ট পেলে তিশাকে একটা শাড়ি কিনে দেই, আর একদিন যেন ফুচকা কিনে খাওয়াই। বিয়ে করার আগে দেখতাম তিশা রিক্সা করে কলেজ যেত, কিন্তু বিয়ের পর আমার কাছে টাকা থাকতো না বলে দুজনেই হেঁটেই কলেজ যেতাম। চাচা টাকা দিলেও তিশা দিত না। আমি তিশার এমন বিহেভ দেখে অবাক হতাম, কেননা তিশা বিয়ের আগে মাসে চাচার কাছ থেকে অনেক টাকা নিয়ে নিত। সে আজ এত পরিবর্তন হয়েছে। মাঝে মাঝে চাইতাম কোনো কোম্পানিতে জব নিব, কিন্তু তিশা চাইতো আগে স্টাডিটা শেষ করি। ওর নাকি কোনো কষ্ট হয় না, তাই পড়াশোনায় করতাম বেশি। আমি সবাইকে নিয়ে খুব সুখেই ছিলাম, কিন্তু এ সুখ আমার বেশি দিন রইল না। একদিন টিউশনি থেকে বাসায় ফিরে দেখি তিশার কাজিন আবির আসছে। আমি ভিতরে ঢুকতে তিশা বলে উঠল, কি এত লেট করলে কেন? পড়াতে পড়াতে লেট হয়ে গেছে। তারপর তিশা সোফায় বসে থাকা ছেলেটার দিকে ইশারা করে বলল, ও আমার খালাতো ভাই আবির। আর আবিরকে বলল, এ আমার বর রাজ। তিশা আমার একটা হাত ধরে হেসে হেসে বলছিল। আমি আবিরের সাথে অনেক কথাই বললাম। রাতে আবির চলে গেল। পরের দিন তিশা বলল, আমি আজ কলেজে যাব না রাজ, তুমি যাও। কেন, তোমার শরীর খারাপ? আমি তিশার কপালে হাত দিয়ে বললাম। তিশা হেসে দিয়ে বলল, নো মিস্টার রাজ, আমি একদম ঠিক আছি। তাহলে কলেজে যাবে না কেন? আম্মু আব্বু খালামণিদের বাসায় যাবে, আমিও যাব। তিশার কথা শুনে আমি তাকিয়ে রইলাম। তিশা আবারও বলে উঠল, আরে আবিরদের বাসায়। আমি আর কিছু না বলে কলেজে চলে আসলাম। কলেজে ঢোকার পর মনে হলো কেউ আমাকে ডাকছে। আমি পিছন ফিরে তাকিয়ে দেখি আবির দাঁড়িয়ে আছে। প্রথমত, আবির এখানে কেন? আমি যাব না বলে কি নিতে আসছে, নাকি তিশার সাথে দেখা করতে আসছে? প্রশ্নগুলো আমি মনে মনে বললাম। তারপর আবিরের সামনে গেলাম। আপনি এখানে কেন? তোমার সাথে দেখা করতে আসলাম রাজ। আমার সাথে দেখা করতে? কিন্তু কেন? আসো আমার সাথে, কিছু জরুরি কাজ আছে। বলে আবির আমাকে ওর গাড়িতে গিয়ে বসতে বলল। না ভাইয়া, আমার ইম্পর্টেন্ট ক্লাস আছে, অন্যদিন যাব আপনার বাসায়। তাছাড়া তিশা তো যাচ্ছেই। হা হা। আবির আমার কথাগুলো শুনে অট্ট হাসিতে ভেঙে পড়ল। আমি তার হাসির কারণটা ঠিক বুঝতে পারছি না।
এমন করে হাসছেন কেন? আর তোর কথা শুনে তুই ভাবলি কি করে তোকে আমার বাসায় নিয়ে যাব? আমার বাসায় একটা সোফায় বসার যোগ্যতা তো তোর নেই। তিশা যে তোকে কেন বিয়ে করলো সেটাই বুঝতে পারছি না। আমিও মুচকি হেসে বললাম, আপনি বুঝবেনও না কেন করেছে। তো আপনার কথা বলা শেষ হলে আমি এখন যাই। আবির আবারও বলে উঠল, তুই তিশার জীবন থেকে সরে দাঁড়া। আমি তিশাকে ভালোবাসি। আবিরের কথাটা শুনে আমি জোরেই হেসে দিলাম। কি ভাই, আমি বউকে ছেড়ে দিব? আপনাকে ডক্টর দেখানো দরকার, আমি যাই। আমি সামনের দিকেই পা বাড়াতেই আবির বলে উঠল, রাজ, তিশা শুধু আমার, তোকে আমি ঠিক সরিয়ে নিব। আমি আবারও হাসি দিয়ে চলে আসলাম। আবিরের কথাটা সেদিন পাত্তা দিলাম না। তিশাকে বলেছিলাম আবিরের সাথে কথা না বলতে। মেয়েটা অনায়াসে বলে দিল, ঠিক আছে আর বলবো না। তার 1 মাস পর আমি কলেজে গাছের নিচে বসে বই পড়ছি। তিশা মাঠে বাকি বন্ধুদের সাথে গল্প করছে। আমি পুরোপুরি পড়ায় মগ্ন। এমন সময় কারো কথায় উপরে তাকালাম, দেখলাম সাদিয়া আমার সামনে দাঁড়িয়ে আছে। কিছু বললে আমাকে সাদিয়া? আমাকে একটু হেল্প করবে রাজ? কি হেল্প বলো? কোনো নোটস লাগবে? আরে না, নোটস না, অন্যরকম হেল্প। আসলে তুমি তো জানো আমি সোহানকে অনেক ভালোবাসি, কিন্তু ও আমাকে পাত্তাও দেয় না। প্লিজ রাজ, সোহানকে বুঝিয়ে বলো। তুমি বললেও ঠিকই শুনবে। দেখো সাদিয়া, এটা সোহানের পার্সোনাল ম্যাটার। আমি কি করব? প্লিজ রাজ, এমন করে বলো না, একটু দেখো। আরে কান্না করছো কেন? সত্যি বলছি সোহান, আমার ভালোবাসা মেনে না নিলে মরে যাব। সত্যি বলছি, আমি কিছু একটা করে ফেলবো। আচ্ছা, আমি সোহানকে বলবো। তাহলে এখনই চলো রাজ। সোহান কোথায় আছে আমি জানি, আর ও এখন একা আছে। প্লিজ রাজ, এইটুকুনি হেল্প করো। কি করব আমি বুঝতে পারছিলাম না। মেয়েটা কান্না করছে তাই যেতে রাজি হলাম, কিন্তু রাজি হওয়াটা আমার জীবনের কাল হয়ে দাঁড়ালো। চলো তাহলে সাদিয়া। আমি বইটা ব্যাগে রেখে সাদিয়ার পিছু চললাম। আর যাওয়ার আগে তিশাকে ইশারা দিলাম, আমার একটু কাজ আছে। সাদিয়া যাচ্ছে, আমি তার পিছু পিছু যাচ্ছি। কলেজের ক্লাস হওয়া সবগুলো রুমই অতিক্রম করে ফেলছি। পুরনো বিল্ডিংটার কাছাকাছি এসে গেছি। আমার কেমন জানি সন্দেহ হতে লাগলো। আমি সাদিয়াকে বললাম, আর কত যাবে? আর সোহান কোথায়? এই তো আর একটু। আমি আবারও চললাম সাদিয়ার পিছু। একটু গিয়ে সাদিয়া একটা রুমের দিকে ইশারা করে বলল, এই রুমে সোহান বসে আছে। আমার কেমন জানি লাগছিল। সোহান এখানে কি করছে? আমি কি ভিতরে যাব? জায়গাটা নির্জন। কি করি এখন? কিন্তু সাদিয়ার দিকে তাকিয়ে দেখলাম মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখে পানি টলমল করছে, খুব মায়া হচ্ছিল। আমি ভাবলাম না, রুমে ঢুকলাম, কিন্তু রুমটা অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি একটু সামনে এগিয়ে গেলাম আর সোহানকে ডাকতে লাগলাম, সোহান, সোহান, এই সোহান, তুই কোথায় রে? এই অন্ধকার রুমে কি করিস? বেরিয়ে আয় বলছি সোহান। কোনো আওয়াজ না পেয়ে আমি দরজার দিকে তাকালাম। অদ্ভুত, দরজা বন্ধ হলো কেমন করে? বুঝতেছি না তো। আমি সাদিয়াকে রাখতে যাব, তখনই রুমে লাইট জ্বলে উঠল। আমি সামনে তাকিয়ে অবাক হলাম। সাদিয়া দরজা বন্ধ করে দাঁড়িয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। আমি কিচ্ছু বুঝে উঠতে পারছি না। আমি ঘুরে তাকালাম সোহানকে দেখার জন্য, কিন্তু না, সোহান কোথাও নাই। আমি সাদিয়াকে প্রশ্ন করলাম, সোহান কোথায় সাদিয়া? সোহান তো নেই রাজ এখানে। সোহান এখানে নেই মানে? আর তুমি দরজা বন্ধ করলে কেন? আবিরকে চিনো? আবির আমাকে পাঠিয়েছে, তোমাকে মিথ্যে বলে এখানে নিয়ে আসলাম। এখন দেখো কি করি। বলেই সাদিয়া চেঁচাতে চেঁচাতে লাগলো, বাঁচাও কেউ, রাজ আমার ক্ষতি করো না। ইত্যাদি ইত্যাদি বলে। আমি সাদিয়ার এমন বিহেভে স্তব্ধ হয়ে গেলাম। তখনই আমার মনে তিশা তো মাঠে বসে আছে, আর মাঠ থেকে এই চিৎকার শোনা যাবে। আমি তাড়াতাড়ি করে বের হতে গেলাম, কিন্তু সামনে সাদিয়া দাঁড়িয়ে চেঁচাচ্ছে। কেমন করে বের হব আমি? আমি যখনই সাদিয়াকে সরিয়ে বের হতে গেলাম, তখনই সাদিয়া আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি একটা সিটের কর্নারে গিয়ে পড়লাম। আমার ব্যাগটা একটু দূরে গিয়ে পড়ল। আমি তাড়াতাড়ি ওঠার চেষ্টা করলাম, কিন্তু আমার পা কিছু একটার সাথে আটকে গেছে। অনেক চেষ্টা করেও বের করতে পারছি না। তখনই আমার নজর পড়ল আমার হাতে টপ টপ করে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। আমি কপালে হাত দিলাম,
হ্যাঁ, আমার কপালটা একটু কেটে গেছে। আমি অনেক কষ্ট করে যখনই পাটা বের করে কোনো রকম উঠে দাঁড়ালাম, ততক্ষণে সবাই এসে গেছে। সাদিয়া তিশাকে ধরে কান্না করছে আর বলছে, আ আ আ- আমি আসতে চাইনি রাজ।